আর বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেবে, সামনেই এসে গেছে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু এবং তোমরাই এই সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা আছে 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা। এই পর্যন্তই ঠিক ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নোটিফিকেশান জারি করেছে, যাতে বলা হয়েছে তোমরা প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত 10টা মিনিট বেশি সময় পাবে, যা বিগত সেমিস্টারগুলোতে অর্থাৎ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টারে কোনো কিন্তু এক্সট্রা সময় পাওনি। ঠিক যেমন লাস্ট মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট বেশি সময় পেয়েছিলে, এইবার তোমরা এই প্রশ্ন পড়ার জন্য কিন্তু অতিরিক্ত 10টা মিনিট বেশি সময় পাবে, যা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এবং এটা কিন্তু অবশ্যই ঠিকমতো ইউটিলাইজ করবে। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাসে এবং মার্কস ডিভিশন অনুসারে আমরা সাজেশন নিয়ে আছি এবং সেই সাজেশনের যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদের সামনে নোট আকারে সহজ সরল ভাষায় তুলে ধরি এবং ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের দেখতেই পাচ্ছি ইউনিট 4-এর চ্যাপ্টার 4-এ যে স্বাধীনতার পূর্বাভাস, এর থেকে একটা গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখেছো বা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই ইউনিট 4-এ যে 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টার মিলে একসাথে 19 নাম্বার আছে। তাতে 3 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, 4 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে এবং 8 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। তা চলো কথা না বাড়ি আমরা এই 8 নম্বরের প্রশ্নটা শুরু করি। আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব, বিগত ভিডিওগুলোতে আমরা তোমাদের আরও কয়েকটি 8 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টারে তুলে ধরেছি। আজকে এই ভিডিওতে তোমাদের ভারতের রাজনীতিতে গান্ধী ও সুভাষচন্দ্রের ব্যক্তিত্বের প্রভাব আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতির জনক মহাত্মা গান্ধী এবং নেতাজি অর্থাৎ সকলের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্বের প্রভাব ছিল সুদূর প্রসারী এবং বৈচিত্র্যময়। বস্তুত ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দুই ব্যক্তিত্বকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলন আলোচনা করা অসম্পূর্ণ থেকে যায়, কেন শুধু বলবো না, করাই সম্ভব নয়। কিন্তু এই দুই মহান ব্যক্তিত্বের তাদের কর্মপদ্ধতি, চিন্তাভাবনা, আদর্শ সম্পূর্ণ আলাদা থাকলেও চরম লক্ষ্য কিন্তু উভয়ের এক ছিল এবং ভারতের স্বাধীনতা অর্জনে তারা কিন্তু একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছে। তাদের আদর্শ, চিন্তাভাবনা সহ একাধিক বিষয়ে পার্থক্য থাকলেও তাদের যে চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ ভারতের স্বাধীনতা অর্জন, এই বিষয়ে কিন্তু তাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না এবং তাদের প্রভাবের প্রধান দিকগুলি হলো গান্ধীজির প্রভাবটা প্রথমে আমরা আলোচনা করছি। জাতির জনক গান্ধীজি যে ভারতের রাজনীতিকে, পূর্বে নরমপন্থী কংগ্রেসি রাজনীতিতে যে উচ্চবিত্তদের বা বড়লোকদের ড্রয়িং রুম থেকে সাধারণ মানুষের আঙিনায় নিয়ে আসে, গান্ধীজি সেই ব্যক্তি যিনি খালি পায়ে একটা ধুতি পরে একটা লাঠি হাতে খুব সাধারণ মানুষের সাথে, দরিদ্র থেকে দরিদ্র মানুষের সাথে মিশে যেতে পারতেন। অপরদিকে তৎকালীন যে কংগ্রেসি যারা নেতারা ছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোখলে, এই সকল কংগ্রেসি নেতারা, নরমপন্থী কংগ্রেসি নেতারা, তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত ছিলেন ব্রিটিশদের এবং জাতীয় কংগ্রেসের প্রথম যুগে কংগ্রেসের অধিবেশন ডিসেম্বর মাসে বসত। তার মূল কারণ ছিল ওই ডিসেম্বর মাসে শীতের ছুটিতে উকিলদের ছুটি থাকতো এবং কংগ্রেসের অধিবেশনে যারা আসতেন তার অধিকাংশই কিন্তু উকিল ছিলেন, তাই ডিসেম্বর মাসটাকেই কিন্তু বেছে নেওয়া হতো। এজন্য 1893 সালে তাকে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে অশ্বিনী কুমার 3 দিনের তামাশা বলে অভিহিত করেছিলেন। সেই গান্ধীজি এই কংগ্রেসি রাজনীতিকে বা ভারতের রাজনীতিকে উচ্চবিত্তের ড্রয়িং রুম থেকে নিয়ে এসে সাধারণ মানুষের, খেটে খাওয়া সাধারণ মানুষের আঙিনায় বা সাধারণ রাস্তায় নিয়ে আসেন। কি পদ্ধতি ছিল তার? প্রথম পদ্ধতি ছিল অহিংসা ও সত্যাগ্রহ। তিনি দেখিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের বা বিশ্বের ইতিহাসে গান্ধীজি প্রথম দেখিয়েছিলেন যে অস্ত্র ছাড়াও নৈতিক শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদের মোকাবিলা করা যায়
এবং তার এই আদর্শ কৃষক ও শ্রমিক শ্রেণী নির্ভীক করে তুলেছিল। কারণ গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশদের যে অস্ত্র উন্নত মানের অস্ত্র, তার সামনে ভারতীয়দের কোনো অস্ত্র কিন্তু ধারে কাছে নেই। কাজে অস্ত্রের দিক দিয়ে কিন্তু তারা ব্রিটিশদের সমকক্ষ হওয়া সম্ভব নয়। বিক্ষিপ্ত একজন দুজন চারজন পাঁচজন ব্রিটিশকে মেরে কিন্তু ভারতের স্বাধীনতা আনা সম্ভব নয়। কাজে অহিংসা এবং সত্যের প্রতি অবিচল থেকে কোনো রকম হিংসার আশ্রয় না নিয়ে, হিংসা বলতে গান্ধীজি শুধু দৈহিক হিংসার কথা বলেননি, শুধু মারপিটের কথা বলেননি, বাক্য হিংসার কথাও বলেছেন কিন্তু, অর্থাৎ এমন কোনো শব্দ প্রয়োগ হবে না যাতে মানুষের মনে আঘাত হয়, এমন কোনো কাজ করবে না যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। এইভাবে তিনি আন্দোলনকে, ভারতের রাজনীতিকে একেবারে কৃষক শ্রমিক সাধারণ মানুষের কাছে কিন্তু নিয়ে যান। দ্বিতীয় পয়েন্টটা দেখো, সামাজিক সংস্কার। গান্ধীজি কেবল ক্ষমতার লড়াইকে না দেখে তিনি কিন্তু যে সেই সমাজে সামাজিক কুসংস্কার ছিল, অস্পৃশ্যতার বর্জন বা চরকা ও খদ্দরের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর কিন্তু তিনি যোগ দিয়েছিলেন। অর্থাৎ যে রাজনীতি একটা ক্ষমতা বা ক্ষমতা দখলের লড়াই হিসেবে পরিচিত অনেকাংশে, তার পরিবর্তে গান্ধীজি যে অস্পৃশ্যতা, সমাজে যে অস্পৃশ্যতা ছিল, যার দরুন জাতীয় আন্দোলন দুর্বল হয়ে যাচ্ছিল, সেই অস্পৃশ্যতা বর্জন এবং চরকা এবং খদ্দরের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যের ডাক কিন্তু তিনি দিয়েছিলেন। পরের পয়েন্টটা দেখো, গণভিত্তি তৈরি। গান্ধীজি 1920-22 সালে অসহযোগ আন্দোলন, 1930-34 সালে ভারত আইন অমান্য আন্দোলন এবং 1942 সালে আগস্ট মাসে ভারত ছাড়ো বা আইন অমান্য আন্দোলনের মাধ্যমে তিনি অসংখ্য কোটি কোটি ভারতীয় বলতে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় তার জাতীয়তাবাদের পতাকা তলে আনতে কিন্তু সক্ষম হয়েছিলেন। এবার আমরা সুভাষচন্দ্র বসুর প্রভাব বা আপোষহীন বা বৈপ্লবিক নেতৃত্ব নিয়ে আলোচনা করব। সুভাষচন্দ্র ছিল তারুণ্যের প্রতীক এবং এক আপোষহীন সংগ্রামের দূত। যেমন প্রথম পয়েন্ট দেখো, বিপ্লবী জাতীয়তাবাদ। তিনি বিশ্বাস করতেন যে ভিক্ষা করে স্বাধীনতা লাভ করা সম্ভব না, তা কেড়ে নিতে হয়, এবং তিনি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অর্থাৎ স্বাধীনতা আবেদন নিবেদন ভিক্ষাবৃত্তির মাধ্যমে সম্ভব নয়। রক্ত না ঝরিয়ে ইতিহাসে কেউ কিন্তু কোনোদিন কোনো দেশ স্বাধীনতা সম্ভব হয়নি। কারণ ঔপনিবেশিক শক্তি সেও জানে সেই দেশের প্রতি অন্যায় করছে, অবিচার করছে, কাজে সে ভালোভাবে চলে যাবে, এই চিন্তা ভাবনাটা সুভাষচন্দ্রের কাছে ঠিক ছিল না। কাজেই সুভাষচন্দ্র বুঝেছিলেন রক্ত ঝরাতে হবে, রক্তের মাধ্যমে কিন্তু স্বাধীনতা অর্জন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে দেখো, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে তিনি সুভাষচন্দ্র জার্মানি হিটলারের সাহায্যের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে আন্তর্জাতিক কূটনীতি ভারতের স্বাধীনতার জন্য কতটা জরুরি। পরের পয়েন্ট দেখো, আজাদিন ফৌজ। সুভাষচন্দ্রের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন ফৌজ যে অসীম সাহসের সাথে লড়াই করেছিলেন এবং ভারতে প্রথম কোহিমায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই আইএনএর সেনাবাহিনীর যে রাজভক্তি বা দেশপ্রেম, তা কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যারা ভারতীয় ছিলেন সেই রাজভক্তি কিন্তু তাদের তুলে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে যে সকল ভারতীয় ছিলেন তাদের কিন্তু অনুশোচনা হয় যে তারা যেখানে আইএনএ এত নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে, সেখানে আমরা ব্রিটিশদের হয়ে লড়াই করছি। এবং যার ফলস্বরূপ আমরা দেখছি নৌবিদ্রোহ ঘটে 1946 সালে 18 ফেব্রুয়ারি বোম্বাই তলোয়ার নামক জাহাজে, এবং এই নৌবিদ্রোহ কিন্তু ঘটেছিল নেতাজির আদর্শে বা আজাদিন ফৌজের আদর্শে বা প্রতিক্রিয়াতে। এবং যেদিন নৌবিদ্রোহ হলো সেই দিনই কিন্তু ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল ভারতবর্ষকে আর কিন্তু নিজেদের দখলে রাখা সম্ভব নয়, ভারতবর্ষকে এবার স্বাধীনতা করে দিয়ে চলে যেতে হবে। পরের পয়েন্টটা দেখো, আদর্শগত সংঘাত ও গণতন্ত্রের বিবর্তন। গান্ধী ও সুভাষচন্দ্রের ব্যক্তিত্বের সংঘাত ভারতীয় রাজনীতির গণতান্ত্রিক চরিত্রকে অনেক বেশি শক্তিশালী করেছিল। যেমন
যেমন দেখো ত্রিপুরী সংকট 1939 সালে কংগ্রেসের অভ্যন্তরে দক্ষিণপন্থী অর্থাৎ গান্ধীবাদী নামে যারা পরিচিত এবং বামপন্থী যারা সুভাষ অনুগামী ছিলেন, এই চিন্তাধারার লড়াই ভারতের রাজনৈতিক বৈচিত্র্যকে তুলে ধরেছিল। পরের পয়েন্টে দেখো সম্মান ও পারস্পরিক শ্রদ্ধা। উভয়ের আদর্শ আলাদা হলেও তারা কিন্তু একে অপরের প্রতি চরম শ্রদ্ধাশীল ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আগেও বলেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নাম যখন হচ্ছিল বিভিন্ন, তখন সুভাষচন্দ্র যে নামটা দিয়েছিলেন তিনি নাম দিয়েছিলেন গান্ধী ব্রিগেড। আবার যখন ভারতের স্বাধীনতার সময় গান্ধী যখন একা হয়ে পড়েছিলেন তখন তিনি বলেছেন আমার সন্তান সুভাষ যদি আমার সাথে থাকতো তাহলে এই সমস্যার সমাধান সহজেই করা সম্ভব হতো। অর্থাৎ তিনি সুভাষকে কিন্তু সন্তানের মতো ভালোবাসতেন, কাছে চাইতেন, কিন্তু তাদের আদর্শ আলাদা হলেও দেশপ্রেম নিয়ে কোনো খাঁজ ছিল না তাদের। দেশপ্রেম কিন্তু একেবারে খাঁটি ছিল তাদের, এবং সেই জন্য কিন্তু উভয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা উভয়ের মধ্যে বর্তমান ছিল। পরের পয়েন্টটা দেখো আধুনিক ভারতের প্রভাব। আধুনিক ভারতে উভয়ের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। যেমন গান্ধীজির আধুনিক ভারতের পঞ্চায়েতি রাজ, কুটির শিল্প এবং অহিংসা যে ভারতের পররাষ্ট্রনীতির দর্শন, অর্থাৎ আধুনিক ভারতে যে পঞ্চায়েত রাজ বা কুটির শিল্প এবং অহিংস, ভারত এখন জোট নিরপেক্ষ নীতির অন্যতম সমর্থক। সেই জোট নিরপেক্ষ নীতির অন্যতম দিক হচ্ছে অহিংস। এগুলো কিন্তু গান্ধীবাদী দর্শনের একটি অন্যতম ছায়া বা গান্ধীবাদী দর্শনের কিন্তু প্রভাব দেখা যায় স্বাধীনতার পরবর্তীকালে। সুভাষচন্দ্রের ক্ষেত্রে ভারতের যে পরিকল্পিত অর্থনীতি, ধর্মনিরপেক্ষ সশস্ত্র বাহিনীর কাঠামো গঠনে সুভাষচন্দ্রের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। কাজেই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ভারতের স্বাধীনতার যে আত্মা, ভারতের স্বাধীনতার আত্মা যিনি জনগণকে নৈতিকভাবে জাগিয়ে তুলেছিলেন, অন্যদিকে নেতাজি ছিলেন সেই তরবারি যার আঘাতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল। ভারতের রাজনীতির একদম ধৈর্য, গান্ধীজির ধৈর্য, অন্যজনের ক্ষিপ্রতা, সুভাষচন্দ্রের ক্ষিপ্রতা, এর দুয়ের সমন্বয় শেষ পর্যন্ত কিন্তু ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। এবং এই স্বাধীনতা আন্দোলনে এই দুজনকে বাদ দিয়ে বা দুজনের অবদানকে বাদ দিয়ে কখনোই কিন্তু কল্পনা করা সম্ভব নয়। তাদের দ্বৈত প্রচেষ্টা, ভিন্ন পথ হলেও তাদের আদর্শ, নীতি, চিন্তাভাবনা পার্থক্য থাকলেও তাদের কিন্তু চূড়ান্ত লক্ষ্য ভারতের স্বাধীনতা অর্জন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা জানো আমরা পড়ার বিষয় থেকে তোমাদের জন্য নোট নিয়ে আসি এবং কিছুদিনের মধ্যেই আমরা একটা ফাইনাল সাজেশান দেব। সেগুলো অবশ্যই দেখো। বিগত সেমিস্টারগুলো তো নিশ্চয়ই দেখেছো আমরা যে সাজেশান দিয়েছি কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস না হয় কোশ্চেনগুলো একটু দেখে যে অনুরোধ রইল, পরীক্ষার পরে সাজেশানের সাথে মিলিয়ে দেখো। তারপর যদি মনে হয় চ্যানেলটা তোমাদের কাজে দিত তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কারণ তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা আমরা আজকে না ভবিষ্যতেও কামনা করি। আরেকটা কথা, আমাদের পড়া বিষয় চ্যানেলে 3জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করবে। কার পক্ষে কোনটা ভালো, তুমি কি চাও, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এই সম্পর্কে তোমাদের যদি জানার থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর কে কী নিয়ে পড়তে চাও, কি হলে কি হতে পারে, এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো। আমরা আমাদের কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।